লেকচার 7-এ আমরা ইন্টিগ্রেশনের যে বিশেষ ফর্মুলা ছিল তার ট্যান ইনভার্সের ফর্মুলার ব্যবহার দেখলাম। এই লেকচারে আমরা সাইন ইনভার্স এবং লনের যে ফর্মুলাটা রয়েছে সেটা দেখব। সাইন ইনভার্স এবং লনের ফর্মুলার ব্যবহারটা দেখব। তো প্রথমে আমরা যদি দেখি যে ম্যাথটা দেয়া আছে, 1 থেকে 4 পর্যন্ত কিন্তু আমরা ট্যান ইনভার্সের সূত্রের মাধ্যমে কভার করেছি, এবং 5 থেকে নেক্সট কিছু ম্যাথ এই সূত্রের আওতায় হবে। এই সূত্রটা যদি ব্যাখ্যা করতে চাই, আমরা জানি যে সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এই অংশটা পাওয়া যায় 1/√1 - x²। ভালো কথা, তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করে আবার সাইন ইনভার্স এক্স পাওয়া যাবে, এবং এটা আসলে পাওয়া যায়। পার্থক্য হলো এইখানে ওয়ানের পরিবর্তে যদি অন্য কোনো কনস্ট্যান্ট থাকে তখনই কেবল আমরা এই সূত্রটা ব্যবহার করব। তখন শুধু পার্থক্য আসবে এইটুক, এই যে এক্স এর নিচে সেই কনস্ট্যান্ট দিয়ে ভাগ হবে, এখানে ভাগ হবে। আসলে এইখানেও ভাগ হয়েছে, কিন্তু ওয়ান থাকার জন্য সেটা দৃষ্টিগোচর হয়নি। এখানেও কিন্তু x/a করতে গেলে x/1 দেয়া আছে, সেই ওয়ান দেয়া না দেওয়া তো সমান ব্যাপার, এই জন্য আসেনি। তো এই সিম্পল ফর্মুলাটা আমরা জানি। এখানে জাস্ট ওয়ান কনস্ট্যান্টের পরিবর্তে অন্য কোনো কনস্ট্যান্ট আসলে তখন আমরা এই উপরের ফর্মুলায় চলে যাব। সেক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে x² সাথে সহগ আকারে কেউ থাকতে পারবে না, x² একা থাকবে আর এখানে থাকবে টোটাল একটা কনস্ট্যান্ট। তাহলে 5 নম্বর ম্যাথে যদি আমরা দেখতে পাই এখানে x² একাই আছে, তার সাথে কোনো সহগ নাই, আর 25 আছে, তাহলে স্কোয়ার ফরম্যাটে লিখলে এই 25-কে আমরা 5² লিখতে পারবো। তাহলে কিন্তু এখন আমি পেয়ে গেছি a এর মান কত, 5। সিম্পল, এটার ইন্টিগ্রেশন হবে এই ফর্মুলার আওতায়, যে সাইন ইনভার্স x/a মানে x/5। তাহলে এটাই অ্যান্সার। 6 নম্বর ম্যাথটার দিকে যদি একটু তাকাই, আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে x² সাথে 3 আছে। তো 3টাকে কমন নিতে হবে, x² খালি রাখতে হবে, তার সহগ কাউকে রাখা যাবে না। তাহলে আমি 3 কমন নিতে গেলে এইখানে তো 3 আছে, কিন্তু এখানে 3 না থাকার জন্য 3 দিয়ে ভাগ হবে যদি কমন নেই। ভাগ হলে এরকম আসবে, 3 কমন নিলাম, তাহলে 2/3 - x² আসলো। এখন এইখানে আছে √3, এটা হচ্ছে √3। 1/√3 কে ইন্টিগ্রেশনের বাইরে লেখা যায় যেহেতু সে কনস্ট্যান্ট। আর 2/3 কে যদি স্কোয়ার ফরম্যাটে লিখতে চাই, প্রথমে রুট দিয়ে তারপরে স্কোয়ার দিতে হবে। তাহলে এখন আমার কাছে এই স্কোয়ারের মধ্যে পুরোটা হচ্ছে a, আর এখানে আছে x²। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা এখন অ্যাপ্লাই করে দিতে পারি। করলে এরকম আসবে, সাইন ইনভার্স x/8। 1/√3 তো কনস্ট্যান্ট আগে থাকতেই ছিল, এটা আগে থাকবে। আর সাইন ইনভার্স x/a করলে a এর মানটা এভাবে বসে যাবে। এখন এইটাকে যদি গুণ দিয়ে উল্টে দেই, তাহলে √3 চলে যাবে x এর সাথে উপরে, এবং √2 যাবে নিচে। তাহলে আসবে এরকম। সেক্ষেত্রে এটাই আমাদের অ্যান্সার। 7 নম্বর ম্যাথের দিকে যদি তাকাই, এটাও অনেকটা ওইরকমই। এখন পার্থক্য হলো এখানে x² সাথে 16 আছে, তাহলে 16 কমন নিতে হবে। কমন নিলে আমাদের এরকম আসবে যে 9/16 আসলো। এখন রুটের মধ্যে যে 16টা আসলো, রুটের বাইরে বের হলে 4 হয়ে যাবে, তাহলে আমাদের 1/4 একটা কনস্ট্যান্ট থাকবে যাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি। আর বাকি যে অংশটা আছে, ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম, বাকি যে অংশটা আছে 9/6, তাকে 3/4 হোল স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে আমার কাছে আছে এখন a² - x²। 1/4 তার জায়গাতে থাকবে, আর বাকিটার ফর্মুলা উপরের অনুযায়ী লিখলে এরকম আসে যে সাইন ইনভার্স x/a। এখন এটাকে গুণ দিয়ে উল্টে দিলে আসলে 4x/3 আসবে, যেটা আমাদের অ্যান্সার। এই সূত্রের ম্যাথগুলো একটু সহজই আছে। 8 নম্বর ম্যাথের দিকে যদি তাকাই, এখান থেকে আমাদের প্রথমে 3 কমন নিতে হবে। 3 কমন নিলে 5/3 - x²। যেহেতু এখানে 3 নাই, কমন নিয়ে ফেলেছি, তাহলে 3 দিয়ে ভাগ হবে। আর এখান থেকে 3 কমন নেওয়াতে তো 3 চলেই গেল। এখন এইটাকে স্কোয়ার ফরম্যাটে আনতে হবে, 5/3 কে একে স্কোয়ার ফরম্যাটে আনার উপায় হচ্ছে রুট দিতে হবে। √ওভার দিয়ে স্কোয়ার দিলাম, এখন আমার কাছে a² - x² আছে। আর এখানে কনস্ট্যান্ট যেটা √3 ছিল, উপরে 1 নিচে √3, সেটাকে আমি বাইরে লিখলাম, বাইরে লিখলে এরকম হয়। এখন এটা সিম্পল উপরের ফর্মুলার আকারেই আছে, যাকে ফর্মুলায় নিয়ে গেলে হবে
সাইন ইনভার্স এক্স বাই √5/√3, যাকে একটু গুণ দিয়ে উল্টে দিলে ভগ্নাংশটা আসবে এরকম √3x/√5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটাকে দেখে মনে হচ্ছে না যে এই ফর্মুলায় যাবে, তাহলে আমরা প্রথম দিকে যে প্রতিস্থাপন পদ্ধতি শিখেছিলাম, আমি এক কাজ করব, যেহেতু একটু কমপ্লেক্স আছে, কিছু একটা জিনিসকে অন্য একটা চলক ধরবো, জেড ধরবো। এখন কাকে ধরবো? আমার কাছে তো ধরার অপশন হচ্ছে x² আছে আর x⁻6 আছে। দেখো, x² কে যদি আমি জেড ধরি, তাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এক্স হয়ে যাবে, যেটা আমার কোনো লাভ নাই। আরেকটু যদি একটু দেখাই, যে আমি x³ কে যদি জেড ধরি, তাহলে লাভ কি হলো আমার? তাকে অন্তরীকরণ করলে 2x² dx সমান dz পেলাম। তাহলে x³ কে জেড ধরাতে আমার x² চলে আসছে, যে x² আমার এখানে আছে। কাজেই x³ ছাড়া অন্য কোনো কিছুকে জেড ধরলে আমি এই বেনিফিটটা পেতাম না। x⁻6 কে যদি এখানে জেড ধরতাম, আমার এখানে x�5 আসতো অন্তরীকরণের ফল। তো x�5 আমার কোনো কাজে লাগতো না। যার জন্য আমি করলাম কি, x³ কে জেড ধরলাম, তাতে x² পেয়ে গেলাম, যার মান আমি উপরে বসাতে পারবো। তাহলে এই যা ধরলাম এই মানগুলো এখানে রিপ্লেস করে দেই। x² dx এর পরিবর্তে লিখলাম ½ dz। আর এখানে যেহেতু x³ কে জেড ধরা হয়েছিল, তাহলে x³ এর জায়গায় জেড বসালে আসলে z² আসবে। এখন এই হাফ যেহেতু কনস্ট্যান্ট, একে বাইরে নিয়ে যাই। নিয়ে গেলে কিন্তু একদম প্রথম যে ম্যাথটা ছিল সিম্পল ফর্মুলায়, এখানে 1 থাকলে যে সাইন ইনভার্স এক্স হয়ে যায়, আমার সেই ফর্মুলা অনুযায়ী হলো। এটা 1-এর পরিবর্তে অন্য কিছু থাকলে অ্যাপ্লাই করা যায়, 1 থাকলেও এটা অ্যাপ্লাই করা যায়, কিন্তু একটু আমাদের জন্য এক্সট্রা কাজ হয়ে যায়, যেটার কোনো প্রয়োজন নাই। তারপরও ইচ্ছা যেভাবে করতে পারো। যে এইটা আমরা জানি, 1/√1 - x² সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স। জেড থাকার জন্য জেড, এখন জেড বলতে যাকে ধরেছিলাম x³ সেই মানটা এনে এখানে বসিয়ে দিই। সেই মানটা এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, নেক্সট আমরা দেখি যে পরবর্তীতে দুইটা ম্যাথ আছে যেটা এই ফর্মুলা দিয়ে হয় আসলে। যদি আগের অঙ্কে আমার এখানে রুট ছিল বলে সাইন ইনভার্সের ফর্মুলায় গিয়েছিল, এখানে রুট নাই, রুট ছাড়া, সেক্ষেত্রে সূত্র হচ্ছে 1/2 এটা। এই অঙ্কগুলা এই ফর্মুলায় যায়। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা একটু কমপ্লেক্স অবস্থায় আছে, একে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে, মানে একটা অংশকে আমার জেড চলক ধরতে হবে। তাহলে প্রথম ম্যাথটা দিয়ে যদি শুরু করি, তাহলে কমপ্লেক্স অবস্থায় আছে কে? এই যে রুটের মধ্যের অংশটা কমপ্লেক্স অবস্থায় আছে, যেহেতু রুট আছে, তাহলে আমি এই ভিতরের অংশটাকে জেড ধরবো। এক কাজ করি, ভিতরের অংশটাকে জেড না ধরে z² ধরি। এই জিনিসটাকে z² ধরলে কি হবে, স্কোয়ার রুট আবার কাটা যাবে, একটা সুবিধা পাবো। তাহলে আমি এই 4x+3 কে ধরবো z²। এখন একে যদি অন্তরীকরণ করি, আমার আসবে হচ্ছে 4। আচ্ছা, অন্তরীকরণের আগে একটু ছোট করে নেই, এই পাশে হচ্ছে 4x রেখে বাকি 3 কে ওই পাশে দিয়ে দিই। এখন একে যদি অন্তরীকরণ করি, 4 কনস্ট্যান্ট থেকে যাবে, এক্স কে অন্তরীকরণ করলে 1, সেই 1 হলো, আর সাথে ডিএক্স হলো, ওই পাশে আসবে ডিজেড। আর একে অন্তরীকরণ করলে আসে 2z ডিজেড। আর এইটার অন্তরীকরণ তো শূন্য, তাই আর লিখলাম না। তাহলে আমি এই পেলাম। এখন এই মানগুলোকে এখানে রিপ্লেস করব, এর পরিবর্তে বসাবো z²। এখন একটা সমস্যা, যে এখানে আছে 2x+1, আমি কিন্তু এখান থেকে 4x এর মান জানি, 2x এর মান কিন্তু জানি না। এই জন্য যাতে মান বসাতে পারি, তাই আমি একটা কাজ করব, যে উপরে নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে উপরে 2dx আসবে, আর এখানে 2 দিয়ে গুণ করলে 4x+2 আসবে। এই যে 4x+2। এখন কিন্তু 4x এর মান আমি জানি, 4x এর পরিবর্তে বসাতে পারবো z² - 3। তাহলে এখন এই মানগুলো যদি বসাই, যে 4x এর পরিবর্তে বসালাম z² - 3, আর এখানে 2 এর পরিবর্তে 2 থাকলো। আর আমাদের 4dx এর মান ছিল 2z dz। তাহলে এখানে এই 4 এর সাথে এই 2 কাটাকাটি করলে এখানে 2dx এর মান আসে z dz। সেই 2dx এর পরিবর্তে z dz বসালাম। এখন এখানেও জেড, এদিকেও জেড, এই রুট আর স্কোয়ার কেটে গিয়ে আমার এখানে থাকছে শুধু জেড। এখন আমি এই জেড আর এই জেড কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের থাকছে এরকম z² - 1, যেটা অনেকটাই ফর্মুলার মতো আছে, যে আগে চলক আছে তারপর ধ্রুবক আছে। এখানে আগে চলক আছে তারপর ধ্রুবক আছে, এর মান আমার আসলে 1। এখন একে এই ফর্মুলার আওতায় করে ফেলবো। এইখানে যদি একটা রুট থাকতো কোনোভাবে, তাহলে কিন্তু সাইন ইনভার্সের ফর্মুলায় যেত। রুট না থাকার জন্য এই ফর্মুলায় যাবে। 1/2 এ, যেহেতু এর মান 1, তাই 2ই হলো,
লন জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান। এখন জেড তো আমার ধরে নেয়া, জেড বলতে তো কিছু ছিল না, এই জন্য আমরা যাকে জেড ধরেছিলাম সেই জেড এর মানটা বসিয়ে দেবো এখানে। এর মান যদি জেড স্কোয়ার হয় তাহলে জেড এর মান হচ্ছে, তাহলে ফাইনালি যেটা পেলাম এটাই আমাদের অ্যান্সার। এখানে একটু খেয়াল রাখতে হবে যে দুইটা ফর্মুলা আছে আমাদের কাছে, যখন চলক আগে থাকে, এক্স স্কোয়ার আগে আছে, তখন উপরে মাইনাস। কিন্তু এরকমও হতে পারে যে কনস্ট্যান্ট আগে আছে, চলকটা পরে, ভেরিয়েবল পরে, সেক্ষেত্রে উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। আমাদের এই ফর্মুলাটি কাজে লেগেছে, তাই এটা এখানে লেখা। এটা যখন আসবে সিমিলার ফর্মুলা, তাই একটু কেয়ারফুলি অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী ম্যাথের দিকে তাকাই, সেটা অনেকটা আগের মতোই। তাহলে আমরা একইভাবে 2x প্লাস ফাইভকে জেড স্কোয়ার ধরবো। এখন 2x এর মানটা বের করে রাখি, জেড স্কোয়ার মাইনাস ফাইভ। তাহলে এই 2x এর মান এইখানে বসাতে পারবো। যাই হোক, সেটা পরের বিষয়। এখন একে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার আসবে 2dx সমান 2z dz। সিম্পল ডিফারেন্সিয়েশন, বোঝার কথা। এখানে টু কনস্ট্যান্ট এই থেকে গিয়েছে, ওয়ান এর ডিফারেন্স, এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান, সেই ওয়ান লিখলেও যা, না লিখলেও তা। আর এই পাশে ডিএক্স, ওই পাশে যে ডিজেড থাকবে এটা আমরা জানি। এখন এই মানগুলো বসানোর পালা। আমরা সেক্ষেত্রে ডিএক্স এর পরিবর্তে বসাতে পারি জেড ডিজেড। কিভাবে? এই টু আর এই টু কেটে যায়, ডিএক্স এর পরিবর্তে জেড ডিজেড বসলো। 2x এর মান আমরা বসাতে পারি জেড স্কোয়ার মাইনাস ফাইভ, প্লাস ওয়ান থাকবে। আর এর মান যেহেতু জেড স্কোয়ার ধরা আছে, বসালাম। এখন স্কোয়ার আর রুট কাটা গিয়ে নিচে জেড আসে, এই জেড এর সাথে উপরের জেড কেটে দেওয়া যায়, দিলে এরকম আসে। এটা দেখতে এখন এই ফর্মুলার মতো, উপরের এই ফর্মুলার মতো। তাহলে আমি এই ফর্মুলা ফেলে দিব, 1/2a লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। এক্স এর পরিবর্তে জেড আছে, জেড লিখলাম। বাকিটা তো বোঝাই যাচ্ছে, সেম আগের ম্যাথের মতোই। এখন আমার জেড অংশটার মান বসানোর পালা। আমি এটা সমান যদি জেড স্কোয়ার ধরি, তাহলে জেড এর মান হবে √2x+5। বসিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দুইটা ফর্মুলা আমরা দেখলাম। যখন এইটাতে রুট থাকে তখন হয়ে যায় সাইন, আর রুট না থাকলে এরকম লন। তাহলে এই ছিল আজকের সূত্রের ব্যবহার।